নমস্কার বন্ধুরা, ফ্রি টু লার্ন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সূর্যস্নাত বসু। আজকে ইকোনমিক্সের যে পার্ট নিয়ে আমি প্রথম ক্লাস দেব, তার নাম ফিসকাল পলিসি এবং বাজেট। এটা পার্ট 1 হবে অ্যাকচুয়ালি। চেষ্টা করব দুটো পার্টে টোটাল ফিসকাল পলিসি এবং বাজেটটাকে শেষ করার। তো আজকে এই ক্লাসে শুরু করছি ফিসকাল নিয়ে। একটা অনুরোধ, যখন আমি পড়াবো আপনারা বই খাতা নিয়ে লেখালেখি শুরু করে দেবেন এবং যেই জায়গাটা বুঝতে সমস্যা হবে কমেন্ট বক্সে লিখবেন, কেমন? তো ফিসকাল, এই যে লেখা আছে FISCAL, ফিসকাল। এই ফিসকাল শব্দটা এসছে যেখান থেকে, সেটা হলো ফিন্যান্স। ফিন্যান্স আর অ্যাকাউন্ট, ফিন্যান্স আর অ্যাকাউন্ট এই দুটো শব্দের মধ্যে একটা পার্থক্য আছে, ছোট্ট পার্থক্য। সেটা হলো ফিন্যান্স মানে আমরা যখন টাকা পয়সা লেনদেনের হিসেবটা ভবিষ্যৎকে স্থির রেখে করব, সেটা হচ্ছে ফিন্যান্স। আর অ্যাকাউন্ট মানে যেটা পাস্টে হয়ে গেছে, যেই টাকা পয়সার লেনদেন। তার মানে আমি এক জায়গায় টাকা দিয়েছিলাম, বিনিয়োগ করেছিলাম, সেটা অ্যাকাউন্টের খাতায় যাবে। আর আমি করব বিনিয়োগ বা কোথা থেকে পাবো টাকা, সেটা হচ্ছে ফিন্যান্সের আওতায় যাবে। তার মানে ফিন্যান্স মানে ফিউচার, বলতে পারি ফিউচারের, আর অ্যাকাউন্ট মানে পাস্টের। এই যে আমি বলছি, আপনারা কিন্তু লিখতে থাকবেন, না লিখলে পরে ভুলে যাবে পরে, কেমন? তাহলে ফিসকাল শব্দটা ফিন্যান্স থেকে এসছে। ফিন্যান্স ফিউচারের লেনদেনের কথা বলে, টাকা পয়সার, এবং অ্যাকাউন্টটা বলে পাস্টের, কেমন? তো এই যে আজকে আমি যেটা পড়াবো, যে ফিসকাল, এই ফিসকাল পলিসিটা কার ফিসকাল পলিসি? আমাদের দেশ ভারত দেশের একটা গভর্নমেন্ট আছে। সেই গভর্নমেন্টটা এই সময় এবং সামনের সময় মানে যেই সময়টা আসতে চলেছে, ঠিক আছে, সেখানে টাকা পয়সা কোথা থেকে কিছু বিনিয়োগ করলে কিভাবে পাবো বা কোথায় বিনিয়োগ করব, এইটা যেই পলিসির মাধ্যমে বলে সেটাকেই বলে ফিসকাল পলিসি, কেমন? তার মানে ফিসকাল পলিসি হচ্ছে কি, সামনের সময় গভর্নমেন্ট কোথার থেকে টাকা জোগাড় করতে পারবে আর ফিউচারে কোথায় বিনিয়োগ করবে, এটা যেই পলিসির মাধ্যমে গভর্নমেন্ট বলে সেটাকেই বলা হয় ফিসকাল পলিসি। তো ফিসকাল পলিসিটা গভর্নমেন্ট যার থ্রুতে করে সেটা কি বলে হচ্ছে বাজেট, ঠিক আছে? এই বাজেট শব্দটা আমাদের কনস্টিটিউশনে কোথাও নেই। কি আছে? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? তার মানে ফিসকাল পলিসিটা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে একটা বাৎসরিক একটা যে ফিনান্সিয়াল আর্থিক একটা স্টেটমেন্ট, তার থ্রুতে হয়, সেটাকেই আমরা সংক্ষেপে বাজেট বলি। কিন্তু মনে রাখতে হবে এই বাজেট শব্দটা কোথাও নেই। আছে কি? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা কত নাম্বার আর্টিকেলে আছে কনস্টিটিউশনে? আর্টিকেল নাম্বার 112, কেমন? তার মানে লিখতে থাকো, আর্টিকেল নাম্বার 112-তে আছে। তার মানে ফিসকাল হচ্ছে একটা গভর্নমেন্টের পলিসি, যেটা গভর্নমেন্ট ঠিক করে যে সামনের সময় মানে এই সময় এবং ফিউচারে গভর্নমেন্ট কোথার থেকে টাকা জোগাড় করতে পারবে এবং ফিউচারে কোথায় টাকা বিনিয়োগ করতে পারবে, এটাই হচ্ছে ফিসকাল পলিসি। এই ফিসকাল পলিসি কার থ্রুতে হয়? একটা স্টেটমেন্টের থ্রুতে হয়। স্টেটমেন্টের নাম হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা আছে 112 নম্বর আর্টিকেলে। এটাকেই বাজেট বলে অভিহিত করা হয়, কিন্তু বাজেট শব্দটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোথাও নেই, এটা যেন ক্লিয়ার থাকে, কেমন? আমাদের ভারতে 3 ধরনের সেক্টর আছে।
যেখান থেকে আমরা প্রোডাকশন করি, যেখান থেকে আমরা ইনকাম করি, যেখান থেকে আমরা টাকা কামাই, 3 ধরনের সেক্টর থেকে করি। প্রথম সেক্টরটাকে বলে প্রাইমারি, তারপরটাকে বলে সেকেন্ডারি, আর লাস্ট টার্সিয়ারি। তো 3 ধরনের সেক্টর, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। প্রাইমারিতে কি থাকে? প্রাইমারিতে এগ্রিকালচারাল ব্যাপার থাকে। কেমন? এগ্রিকালচার, হর্টিকালচার তো হতেই পারে, ঠিক আছে? ঠিক আছে। সেকেন্ডারিতে কি থাকে? সেকেন্ডারিটা মেইনলি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। আবারও বলছি, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবেন কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি না বোঝা টপিকের উপর আরেকদিন ক্লাস দেব। আর টার্সিয়ারি হচ্ছে সার্ভিস, মানে যেখান থেকে সার্ভ করা হয়, পরিষেবা পাওয়া হয় যেখান থেকে, যেমন স্কুল, কলেজ, অফিস, আদালত, এটা হচ্ছে টার্সিয়ারি সেক্টরে পড়ে। ঠিক আছে। তো আমাদের মেইনলি ইন্ডিয়া হলো কৃষি প্রধান দেশ, সবাই জানি। তার মানে কোন সেক্টরে পড়ছে কৃষি প্রধান দেশ? মানে প্রাইমারি সেক্টরে। কিন্তু একই ধারে যেমন কৃষি প্রধান দেশ, আবার ইন্ডিয়া এই মুহূর্তে ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রি মানে উন্নয়নশীল দেশ, মানে উন্নত হচ্ছে। ঠিক আছে। তো উন্নত হওয়া কোন জিনিসটা নিরিখে বলা হয় যে কোনো একটা কান্ট্রি উন্নত হচ্ছে? ঠিক আছে, এটা কোনো আইডিয়া আছে? কখন বলবো উন্নতর দিকে যাচ্ছে? যখন বুঝবো যে আমাদের ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছে দেশের, ঠিক আছে, তখন তাকে আমরা বলি হচ্ছে উন্নতির দিকে যাচ্ছে সেই দেশটা। না, শুধু প্রোডাক্টিভিটি নয়, হ্যাঁ প্রোডাক্টিভিটি একটা অবশ্যই, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হতে হবে। ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট মানে একাধারে যেমন ইকোনমিক্যাল গ্রোথ হবে, আবার স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই হবে। তাই তো? ইকোনমিক্যাল গ্রোথ মানে টাকা পয়সা বাড়ছে, সোজা কথা, গ্রোথ হচ্ছে। আর স্ট্যান্ডার্ড অফ লিভিং তখনই হাই হবে ভেবে যখন সেটার মধ্যে নগরায়ন বেশি হবে, তাই না? মানে গ্রামের থেকে শহরে বলা হয় না লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং বেশি ভালো, কারণ পরিষেবা বেশি পাওয়া যায় শহরে গ্রামের থেকে বেশি। তাহলে ভারত প্রাইমারি সেক্টর, ভারতের প্রাইমারি সেক্টর মানে যেখানে কৃষি বেশি হচ্ছে, সেই কৃষি থেকে আমাকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং টার্সিয়ারি সেক্টরের দিকে বেশি এগোতে লাগবে, মানে সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি, মানে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। তাহলে প্রাইমারি থেকে বেশি আমার সেকেন্ড আর থার্ডে যেতে লাগবে, তবেই স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, তবেই ইকোনমিক্যাল গ্রোথ হবে। তাই তো কেসটা? আচ্ছা, এই ব্যাপারটার উপর আমি একটু পরেই আসবো, যখন আমি ফিসকাল ডেফিসিট বলে একটা টার্ম বোঝাবো তখন আমি আসবো। ঠিক আছে। তার মানে মোটামুটি এখনো পর্যন্ত যা জানা গেল, যা বোঝা গেল, সেটা হলো ফিসকাল একটা হচ্ছে পলিসি গভর্নমেন্টের, সেটা অ্যানুয়াল একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে বাজেট বলা হয়, তার মাধ্যমেই হচ্ছে ব্যাপারটা। তো সেটা 112 নম্বর আর্টিকেলে আছে। আর ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হতে লাগবে, এবং ভারত ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে, তাই জন্য ভারতকে বলা হয় ডেভেলপিং কান্ট্রি। ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট মানে ইকোনমিক গ্রোথ এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং হতে হবে হাই। তাই তো? এই দুটো তখনই হবে যখন নগরায়ন বেশি হবে, পরিষেবা বেশি পাওয়া যাবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন বেশি হবে, রাদার দেন এগ্রিকালচারের থেকে বেশি। ঠিক আছে। এই তো, এবার আমি বাজেটে চলে আসি সোজা। বাজেট কিভাবে হয়, কি হয় বাজেটের মধ্যে, সেটা কোথাও বুঝতে অসুবিধা হলে বলবি, আর কমেন্ট বক্সে লিখবে। বাজেট আমি যা লিখছি লিখতে থাকো।
বাজেটের দুটো পার্ট আছে, কেমন? মানে একটা বাজেট পেশ করা হবে, পেশ করা হলো বাজেট মানে এই সামনের সময় আমরা কোন কোন খাতে কিভাবে কি হবে, ঠিক আছে? সেটা কি শুধু খরচ না, ইনকামটা আমি কিভাবে পাবো, এই সামনে কি কি বিনিয়োগ করলে আমি ইনকাম হবে দেশের, সেটাও একটা ইয়ে, ঠিক আছে? আমি একটা একটা পরিবার দিয়ে ভাবতে পারি, আমি একটা পরিবার দিয়ে বলি বাজেটের ব্যাপারটা। ধরা যাক একটা একটা পরিবার, বাবা আছে, এক ছেলে আছে, ওর স্ত্রী আছে লোকটার, ঠিক আছে? তো এরা, বাবা ইনকাম করে, এও ধরলাম ইনকাম করে। এইবার এদের পরিবারে বাচ্চা একটা ছেলে আছে, এদের এই যে ইনকাম করছে, বাবাটা এক জায়গায় চাকরি করছে, মা ধর ব্যবসা করছে, ঠিক আছে? এইবার এদের তো এটা ইনকাম সোর্স, এটা চাকরি, এটা ব্যবসা, এখান থেকে তাদের ইনকামটা হচ্ছে, এবং তারপর সংসার চালানোর জন্য তারা একটা খরচ করছে, সেটাকে এক্সপেন্ডিচার, ঠিক আছে? আর একটা ইনকাম I1 I2। তো তাদের একটা সারা বছরে বা প্রতি মাসে তারা একটা হিসাব করেন, আমাকে এইভাবে এইভাবে চলতে হবে, মাসের বাজার করে, স্টেশনারি বাজার করে, ইলেকট্রিক বিল দেয়, এগুলোতে কি খরচ তাদের, ঠিক আছে? খরচ তো তাই সংসারটার। আবার প্রতি মাসে তারা মায়না পাচ্ছে, এই কোথাও কোথাও ব্যবসা করছে, তাই না? কাউকে হয়তো তার বাড়িটা হয়তো এক সময় ভাড়া দিয়েছে একটা রুম, সেখান থেকেও টাকা পাচ্ছে। তার মানে এই ফ্যামিলিতে একটা ইনকাম সোর্স আছে আর একটা এক্সপেন্ডিচার মানে খরচের সোর্স আছে, তাই তো? সিমিলারলি এইভাবে ভাবতে পারি, দেশেরও একটা ইনকাম সোর্স থাকবে এবং একটা এক্সপেন্ডিচার সোর্স থাকবে, সেটা এক বছরের জন্য, সেটি হচ্ছে বাজেট, বাজেট আকারে পেশ হয়। তো ইনকাম সোর্স যেটা আছে দেশের, সেই ইনকাম সোর্সটার নাম হচ্ছে রিসিপ্ট। হ্যাঁ, RECEIPT, RECEIPT, বা ইনকামও বলা যেতে পারে সেটাকে, লিখতে থাক। আর খরচটার নাম হচ্ছে এক্সপেন্ডিচার, ঠিক আছে? এটা খরচ, এটা আয়। তার মানে বাজেটের দুটো ভাগ, একটা হচ্ছে রিসিপ্ট বা যেটা আয়, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার যেটা ব্যয় মানে খরচ, ঠিক আছে? এটা তো জানাই গেল। আমি ওই সংসার দিয়ে যে উদাহরণটা দিলাম, যে গভর্নমেন্টের একটা কিছু কিছু সোর্স থাকবে যেখান থেকে সারা বছর ধরে তাদের আয় হবে, তাই না? আবার কিছু কিছু সোর্স আছে ডেভেলপমেন্টের জন্য খরচটা করতে লাগবে, তাই না? ঠিক আছে, তাহলে বাজেটটা বোঝা গেল, বাজেট এই কাজ করে, মানে বাজেট মানে অ্যাকচুয়ালি ফিসকাল। এবার হেডিং কর বেসিক অফ বেসিক্স, বেসিক্স, BASICS, বেসিক্স অফ ফিসকাল পলিসি বা বাজেট। ফিসকাল পলিসি মানে বাজেট হয়েছে, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি বাজেট or fiscal equal to income plus expenditure, তাই তো? এটাই তো বোঝায়। তো এটা একটা ফার্স্ট পয়েন্ট রাখতে পারিস। নাম্বার 2, এই যে বাজেট হচ্ছে যেখানে ইনকাম এবং মানে গভর্নমেন্টের ইনকাম সোর্স এবং এক্সপেন্ডিচার সোর্সটা বলানো হচ্ছে, এটা কার উপর রেসপন্সিবল, কে রেসপন্সিবল, মানে কে বলছে দায়িত্ব নিয়ে এই ব্যাপারটা? ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী হবে। তাহলে রেসপন্সিবিলিটি কার? নির্মলা সীতারামন নাম এখন, ইনি হলেন ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে? লিখছিস? লিখতে থাকো সবাই। নেক্সট পয়েন্ট লেখ, এই যে বাজেটটা পেশ করা হয় কিন্তু পার্লামেন্টে, ঠিক আছে? তাহলে ইন পার্লামেন্ট, থার্ড পয়েন্ট এটা, হ্যাঁ আমি মুছে দিচ্ছি যাতে উপর থেকে লেখা যায়। ইন পার্লামেন্ট
every year current in parliament every year current and estimated in parliament every year current and estimated কি receipts and expenditure and expenditure are presented এভরি ইয়ার কারেন্ট অ্যান্ড এস্টিমেটেড মানে এই সময় এবং সামনের সময় মানে পরবর্তী সময় যেটা চলছে তাহলে এই নাম কি ইন পার্লামেন্ট এভরি ইয়ার কারেন্ট অ্যান্ড এস্টিমেটেড রিসিপ্টস অ্যান্ড এক্সপেন্ডিচার আর প্রেজেন্টেড এই সময় এবং পরবর্তী সময় যে রিসিপ্টস মানে ইনকাম আর এক্সপেন্ডিচার মানে খরচ সেটাই প্রেজেন্ট করা হয় কার থ্রুতে বাজেটের থ্রুতে বাস ক্লিয়ার বুঝছি এবার ইকোনমিক্স খুব সোজা এইবার আমরা তো বাজেটের দুটো স্তর দেখলাম একটা হচ্ছে রিসিপ্ট একটা এক্সপেন্ডিচার এবার এই রিসিপ্ট কি এক্সপেন্ডিচার কি এই নিয়ে আমাদের আলোচনা হবে কেমন তো প্রথমে আসছে রিসিপ্ট নিয়ে এই রিসিপ্টের না দুটো পার্ট আছে ঠিক আছে এইভাবে লিখবো পয়েন্ট করব হ্যাঁ করতে পারি সুবিধা হবে রিসিপ্টের আছে দুটো পার্ট একটা হচ্ছে রেভিনিউ একটা ক্যাপিটাল ঠিক আছে লিখেছিস রিসিপ্টের দুটো পার্ট একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে ক্যাপিটাল মানে রেভিনিউ রিসিপ্ট ক্যাপিটাল রিসিপ্ট revenue মানে neither create liability nor like neither create দেখতে পাচ্ছিস nor reduces its assets রেভিনিউ মানে নাইদার ক্রিয়েট লায়াবিলিটি নর রিডিউসেস ইটস অ্যাসেটস মানে আচ্ছা রিসিপ্ট পার্টটা মানে কি আমার টাকাটা সোজা কথা ইনকাম হবে তাই তো আর এক্সপেন্ডিচার মানে সোজা কথা আমার খরচ হবে তো রিসিপ্ট মানে রিসিপ্টের দুটো ভাগ একটা রেভিনিউ রিসিপ্ট একটা ক্যাপিটাল রিসিপ্ট রেভিনিউ রিসিপ্টে আমি যেটা লিখেছি নাইদার ক্রিয়েট লায়াবিলিটি নর রিডিউসেস ইটস অ্যাসেটস লায়াবিলিটি মানে কি লায়াবিলিটি মানে আমি আক্ষরিক অর্থে যাচ্ছি না আমি বোঝানোর চেষ্টা করছি লায়াবিলিটি মানে ধর আমি একটা আমার একটা আমি এটা হ্যাঁ এটা আমি এটা আমার বাবা এটা আমার একটা বন্ধু ফ্রেন্ড এটা ফাদার এটা আই এটা ফ্রেন্ড ঠিক আছে আমি যদি আমার বাবার থেকে যদি আমি ধর 500 টাকা নিলাম বাবা আমার হাত খরচা লাগবে 500 টাকা একইভাবে ফ্রেন্ডের থেকেও আমি 500 টাকা নিলাম ভাই আমার 500 টাকা লাগবে 1.5 টাকা লাগবে আমার কি বাবার প্রতি লায়াবিলিটি আছে আমার 500 টাকা ফেরত দিতে লাগবে নেই কিন্তু ফ্রেন্ডের কাছে কিন্তু আছে যে আমাকে ফেরত দিতেই হবে তো বাবার কাছে নেই কিন্তু এবার আমার কাছে তো টাকা নেই ধর আমি বাবার কাছ থেকে নেইনি কেমন ফ্রেন্ডের কাছ থেকে ধর শুধু নিয়েছি এবার আমার কাছে তো 500 টাকা নিয়েছি ফ্রেন্ড আমাকে বললো তুই আমাকে 7 দিন পরে 500 টাকা দিয়ে দিস আমি দিতে পারছি না তখন আমাকে আমার ঘড়িটা বিক্রি করে দিতে লাগবে ওকে ঘড়িটা কি আমার অ্যাসেট ঠিক আছে কিন্তু বাবাকে কি ঘড়ি বিক্রি করে বাবা দিতেই হচ্ছে না আমার বাবা তো আমি আমার টাকা দিতে যাবো না আমি বাবাই আমাকে উল্টো দেয় তাই না তার মানে আমার এই কেসটায় বাবার কেসে না আছে আমার লায়াবিলিটি না আমার রিডিউসেস ইটস অ্যাসেট না আমার অ্যাসেট রিডিউস হচ্ছে কমছে
তাই না? শুধু আমার কি হচ্ছে, আমার ইনকাম হচ্ছে। কেসটা বুঝলি? ঠিক ঠিক, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে বলে এটাকে বলে রেভিনিউ, রেভিনিউ রিসিপ্ট। কিন্তু ফ্রেন্ডের কেসটা যেখান থেকে আমার ইনকাম হচ্ছে ঠিকই, কিন্তু পরবর্তীকালে তাকে আমাকে ফেরত দিতেই লাগবে। সেক্ষেত্রে অ্যাসেটও হ্যাঁ, রিসিপ্ট। কারণ আমি লায়াবল, তাকে আমি ফেরত দিতে হবে বাধ্য। এবং তার পাশাপাশি আমি যদি না দিতে পারি, আমাকে কিছু অ্যাসেট বিক্রি করতে হবে। আমার বাড়ি ঘরের কিছু একটা বিক্রি করতেই হবে। আমার জামা কাপড় হোক, আমার চশমা হোক, আমার কিছু একটা বিক্রি করতে হবে না, আমার ঘড়ি বিক্রি করতে হতে পারে। ফলে এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস। তার মানে ক্যাপিটাল রিসিপ্ট মানে আইদার ক্রিয়েট লায়াবিলিটি অর মেইনটেইন অ্যাসেটস, বা অর কি বলবো, অর রিডিউসেস ইটস অ্যাসেটস লিখে রাখতে পারিস। ঠিক আছে? তার মানে এই Capital. বাবা আর বন্ধু এই উদাহরণ দিয়ে মনে রাখতেই পারিস চাইলে। তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট মানে কি, ফটাফট লিখে দেই। এটা নাইদার ছিল, এটা হয়ে যাবে আইদার। আইদার ক্রিয়েট লায়াবিলিটি or reduces its assets. তার মানে রেভিনিউ রিসিপ্টের আওতায় দুটো আছে, একটা হচ্ছে রেভিনিউ দেখ, আর একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল। রেভিনিউ মানে এই দুই ক্ষেত্রে কিন্তু আমার টাকা ইনকাম হবে, কারণ রিসিপ্ট মানে ইনকাম, আর এক্সপেন্ডিচার মানে ওইটা মানে হচ্ছে খরচ। তো দুই ক্ষেত্রেই আমার ইনকামটা হবে। রেভিনিউর ক্ষেত্রে আমি যে ইনকাম পাবো, ইনকামটা আমার ফেরত দেওয়ার কোনো দরকার নেই, আমার কোনো কিছু বিক্রি করারও দরকার নেই। আর কিন্তু ক্যাপিটালে আমাকে যে ইনকামটা হবে সেটা আমি লায়াবল, আমাকে ফেরত দিতে লাগবে, এবং তার পাশাপাশি আমাকে কখনো কখনো অ্যাসেটটাও বিক্রি করতে হতে পারে। ক্লিয়ার? এইবার আমি সংজ্ঞাগুলো শুধু মুছে দিচ্ছি, ঠিক আছে? এখানে কারণ বুঝে গেছিস। রেভিনিউ রিসিপ্ট কি কি হতে পারে, কেমন? নাম্বার 1, ট্যাক্স। ট্যাক্স সম্বন্ধে যদি জানতে চান, ট্যাক্সেশনের উপর আমার 3টে ক্লাস করা আছে, এই ইউটিউবে গেলেই পাওয়া যাবে, ঠিক আছে, আমার চ্যানেলে। তো ট্যাক্স ভেবে দেখ, ট্যাক্স মানে কি, একটা টাকা যেটা আমরা বাধ্য গভর্নমেন্টকে দিতে, তাই না? হ্যাঁ। এবং গভর্নমেন্ট তার বদলে কিন্তু আমাকে এক্সপেকটেশন রাখছে না কিছু, যে আমাকে ফেরত দিতে লাগবে টাকা, তাই না? আমরা কোনো এক্সপেকটেশন রাখছি আমরা রাখছি না, হয়তো, বা গভর্নমেন্টও রাখছে না তাকে ফেরত দিতে লাগবে। তার মানে গভর্নমেন্ট ইজ নট লায়াবল টু গিভ ব্যাক দ্য মানি, তাই না? ট্যাক্সটা তো গভর্নমেন্টকে আমরা টাকা দিচ্ছি, কিন্তু আমি সেই টাকাটা গভর্নমেন্ট আমাকে ফেরত দিচ্ছে না, কিন্তু তার মানে ইনকামটা কার হচ্ছে, গভর্নমেন্টের। তাহলে এটা রেভিনিউ হবে, কারণ গভর্নমেন্টকে লায়াবল না, গভর্নমেন্টকে টাকাটা ফেরত দিতে হচ্ছে না আমাকে। তাহলে ট্যাক্স ইজ ওয়ান টাইপ অফ রেভিনিউ রিসিপ্ট ইন বাজেট। তাহলে বাজেটে ইনকাম হচ্ছে রিসিপ্ট পোর্শন থেকে, এক্সপেন্ডিচার থেকে খরচ হয়। রিসিপ্টের দুটো পার্ট, একটা রেভিনিউ, একটা ক্যাপিটাল। রেভিনিউয়ে আমাদের টাকাটা ইনকাম হচ্ছে, কিন্তু ফেরত দেওয়ার বা অ্যাসেট বিক্রি করার কোনো কথাই নেই, বালাই নেই। ক্যাপিটাল রিসিপ্টে আমাকে ইনকাম হচ্ছে, কিন্তু ইনকামটাকে ফেরত দিতে হবে, এবং কখনো কখনো অ্যাসেট বিক্রি করতে হতে পারে। আচ্ছা। ঠিক আছে? তাহলে এইবার রেভিনিউ রিসিপ্টের আওতায় প্রথম বললাম ট্যাক্স, কারণ ট্যাক্স হচ্ছে জনগণ গভর্নমেন্টকে দেয়। ট্যাক্স দেয় জনগণ গভর্নমেন্টকে, তাই তো? ধীরে সুস্থে ভাব। ট্যাক্স দেয় গভর্নমেন্টকে জনগণ, গভর্নমেন্ট তার বদলে জনগণ কিন্তু ফেরত দেয় না এই ট্যাক্সটা। তার মানে গভর্নমেন্টের ইনকাম হচ্ছে ট্যাক্সের থ্রুতে, জনগণরা সব গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, সেই থ্রুতে গভর্নমেন্টের ইনকাম হচ্ছে। আর গভর্নমেন্ট ইজ নট লায়াবল টাকাটা ফেরত দেওয়ার জন্য, এবং তাকে অ্যাসেটও বিক্রি করতে হচ্ছে না, উল্টো গভর্নমেন্টের ইনকাম হচ্ছে। তাই ট্যাক্সটা রেভিনিউ রিসিপ্টে পড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে গভর্নমেন্ট তো ইনকাম হচ্ছে, খরচাটা তো আমাদের হচ্ছে এই ক্ষেত্রে। হ্যাঁ, আমি তো বাজেটকে আমি বলেছি মানুষের বাজেট, কিন্তু গভর্নমেন্ট আলোচনা হচ্ছে। কারণ বাজেট মানে ফিসকাল মানে হচ্ছে গভর্নমেন্টের পলিসি। গভর্নমেন্টের পলিসিকে বলে ফিসকাল পলিসি, আরবিআই এর পলিসিকে বলে মনিটারি পলিসি। যখন আরবিআই পড়াবো তখন বুঝিয়ে দেবো, ঠিক আছে, মনিটারি পলিসি কি। তো হলো নাম্বার 1 ট্যাক্স, হলো তো। নাম্বার 2 হচ্ছে পেনাল্টি। পেনাল্টিস, বিভিন্ন রকমের পেনাল্টি হয় না। ধর এখানে একটা দেয়ালে লেখা আছে টয়লেট করা বারণ, গভর্নমেন্টের কোনো একটা দেয়ালে তুই টয়লেট করে, কেউ টয়লেট করেছে, ঠিক আছে, এর ফলে পেনাল্টি দেওয়া হচ্ছে। পেনাল্টি বুঝছিস তো ব্যাপারটা? এর ফলে গভর্নমেন্টের ইনকাম হচ্ছে তো, তাই না? ইনকাম হচ্ছে। বা ধর হেলমেট ছাড়া মানুষ গাড়ি চালাচ্ছে, টাকা দাও, তাই না? এটা তো পেনাল্টি। এটা তো হয় যে ফাইন, পেনাল্টি, ফাইন মানেই পেনাল্টি, ঠিক আছে? তো পেনাল্টি দেওয়া হলো, গভর্নমেন্ট ইনকাম হলো, উল্টো কি গভর্নমেন্ট আবার লোকটাকে টাকা দিচ্ছে? দিচ্ছে না।
ঠিক আছে, তো এটাও তার মানে একটা ইনকাম হচ্ছে গভর্নমেন্টের, যেখানে ফেরত দেওয়ার কোনো বালাই নেই এবং কিছু বিক্রি করারও বালাই নেই, তাই এটা রেভিনিউ রিসিপ্টে চলে যাবে। পেনাল্টি লিখেছিস? নাম্বার 3, লেখাটা কি দেখা যাচ্ছে? নাম্বার 3, হ্যাঁ, লাইক ডিভিডেন্ড ফ্রম PSU। PSU ফুল ফর্মটা লিখে রাখতে পারিস, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। ডিভিডেন্ড ফ্রম PSU। PSU মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং। ডিভিডেন্ড ফ্রম PSU মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বিভিন্ন, যেমন পুরসভা অফিস একটা আছে PSU আন্ডারই পড়ে। পাবলিক সেক্টর আন্ডারটেকিং মানে যেমন ONGC, ঠিক আছে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। এই ONGC একটা সংস্থা যেখানে আমাদের গভর্নমেন্টের একটা শেয়ার আছে ভালো 56%-এর মতো, ঠিক আছে। ফলে কি হচ্ছে এইখানে, এবং বাকি যে 44% শেয়ারটা, সেই শেয়ারটা বেসরকারি, আচ্ছা প্রাইভেটের, বাকিটা গভর্নমেন্টের। ফলে এখান থেকে যে ওদের ইনকামটা হচ্ছে, লাভের থেকে অংশ হবে 56% হারেই পাবে। মানে ওরা যদি ONGC সারা বছর যদি 100 টাকা ইনকাম করে, তার মধ্যে 56 টাকা গভর্নমেন্টে দিতে হবে, তাই না? কারণ ওর পার্সেন্টেজ আছে, শেয়ার আছে গভর্নমেন্টের এখানে। তাই এই ব্যাপারটাকে বলে ডিভিডেন্ড। কোথার থেকে ডিভিডেন্ড? PSU মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে যেখানে গভর্নমেন্টের শেয়ার থাকে সেগুলোকে বলে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, PSU, ঠিক আছে। তো এই যে ডিভিডেন্ড ফ্রম, ওখান থেকে লাভের অংশ পাচ্ছে, বিনিময়ে তাকে কিছু দিতে হচ্ছে না, তাহলে এটা একটা ইনকাম হচ্ছে কোথায়? রেভিনিউ এর থ্রুতে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, PSU। নাম্বার 4 মানে PSU এর পরে যেটা আসবে, আমি 4টা এখানে লিখলাম, হ্যাঁ, ইন্টারেস্ট ফ্রম লোনস। গভর্নমেন্টের থেকে অনেকে লোন নেয়, তাই তো? হ্যাঁ সেই লোন নেওয়ার তো একটা ইন্টারেস্ট, গভর্নমেন্ট এমনি লোন দেবে না, একটা ইন্টারেস্ট নেবে তার, হ্যাঁ সেই ইন্টারেস্ট পাচ্ছে, তাই না? উল্টো টাকা ইনকাম হচ্ছে এবং কিছু দিতে হচ্ছে না তাকে, তাই এটা রেভিনিউতে আন্ডারে পড়ে যাবে, ঠিক আছে। নাম্বার 5, গ্র্যান্টস। গ্র্যান্টস মানে গ্র্যান্ট দেয় না বিভিন্ন, যেমন ধর আমেরিকার একটা বিরাট বড় ব্যবসায়ী ভারতে এলেন, হ্যাঁ, এসে বলল যে আপনাদের এখানে খুব স্লাম, বস্তি প্রচুর বেড়ে গেছে, তো আমি আপনাকে এই টাকাটা দিয়ে দিলাম, যান এটা উন্নতি করুন বস্তির। করে তো, দেয় না এরকম টাকা অনেকে। তো এটা কি হচ্ছে? গভর্নমেন্ট এমনি এমনি ফ্রিতেই পেয়ে যাচ্ছে কিন্তু, দেখ, তার বদলে তাকে লোকটা কিছু দিতে হচ্ছে না। গভর্নমেন্টকে নিজেকে দিতে হচ্ছে হ্যাঁ, তাহলে গভর্নমেন্টের ইনকাম হচ্ছে, হ্যাঁ বদলে কিছু দিতে হচ্ছে না, তাই এটা রিসিপ্টের আওতায় পড়ে যাবে, গ্র্যান্টস গুলো, হ্যাঁ, রেভিনিউ আন্ডারে পড়ে যাবে। আর লাস্ট যেটা 6 নাম্বার, সেটা হচ্ছে রেন্টস। গভর্নমেন্ট নিজের বাড়ি অনেক সময় অনেক কিছু ভাড়া দিয়ে দেয় অনেককে, নিজের জায়গা জমি, তাই না? সেখান থেকে রেন্ট পায় গভর্নমেন্ট, তো এই রেন্টটাও একটা রেভিনিউ রিসিপ্টের আওতায় পড়ে যাবে। সোর্সগুলো সোর্সগুলো, ঠিক আছে, রেভিনিউ রিসিপ্ট তাহলে ক্লিয়ার হয়ে গেল, যেখান থেকে গভর্নমেন্টের ইনকাম হবে, বদলে কিছু দিতে হবে না। এবার আসি ক্যাপিটাল রিসিপ্টে। সরি, তাহলে ক্যাপিটাল রিসিপ্টটা আরেকবার একটু বলি। তাহলে রেভিনিউটা হয়ে গেল, এবার ক্যাপিটাল রিসিপ্টে আসি। ক্যাপিটাল রিসিপ্ট মানে কি? রিসিপ্ট মানে কি? ইনকাম, যেই সোর্স থেকে আমাদের ইনকাম আসবে বাজেটে। এবং ক্যাপিটাল রিসিপ্টের মূল ফান্ডাটা কি? ক্যাপিটাল রিসিপ্টের মূল ফান্ডাটা হচ্ছে যেখানে আমাদের কোনো লায়াবিলিটি লায়াবিলিটি থাকবে এবং ইনকাম হবে, আমাদের অ্যাসেট বিক্রি করেও ইনকাম হতে পারে, এবং লায়াবিলিটি থাকবে মানে আমাদের টাকাটা ফেরত দিতে লাগবে কোনো না কোনোভাবে। তো এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল। মানে আমি যেমন এই রেভিনিউকে বলেছিলাম বাবা, আর ক্যাপিটালকে বলেছিলাম ফ্রেন্ড হিসাবে, বন্ধু হিসাবে, তাহলে মনে পড়ে যাবে। এবার এই রেভিনিউ রিসিপ্টটা তো হয়ে গেল, এবার আমি ক্যাপিটাল রিসিপ্টে আসছি। তাহলে আমি এটা মুছে দিই, আলাদা করে ক্যাপিটাল রিসিপ্ট লিখি, তাহলে আমার স্পেসটা বেশি পেয়ে যাবে।
ক্যাপিটাল রিসিপ্ট মানে একটা যেই সোর্স থেকে আমার ইনকাম হবে, লায়াবিলিটি থাকবে এবং আমাকে অ্যাসেট কমাতে হতে পারে, সেটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। তো ক্যাপিটাল রিসিপ্টের আওতায় প্রথমে যেটা পড়বে সেটাকে বলে বরোয়িংস, মানে ধার। গভর্নমেন্ট কোনো কিছুর থেকে কারো কোনো সংস্থা হতে পারে, কোনো দেশ হতে পারে, বা কোনো স্টেট লেভেল থেকেও ধার করতে পারে গভর্নমেন্ট, মানে কেন্দ্র সরকার। উল্টোটাও হতে পারে, রাজ্য সরকার কেন্দ্র সরকার থেকে টাকা ধার করতে পারে। তো ধার মানে কি? ধার কথাটার সঙ্গে জড়িত আছে নিভৃতভাবে পরিশোধ বাক্যটা। শোধ মানে ধার নিয়েছে তো তাকে শোধ দিতে হবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পার্সেন্টেজের হিসেবে। তো এই জন্য ক্যাপিটাল রিসিপ্টের আওতায় বড়োইং পড়ছে, কারণ আমার কাছে টাকা বড়োইং করে ধার পাচ্ছি আমি। ধার পাওয়া মানে আমার কিছু ইনকাম হচ্ছে, কিন্তু অ্যাট দ্যাট টাইম আমাকে পরিশোধ করতে হবে, ফলে এটা বড়োইংস গেল। নেক্সট, ডিসইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্টের আগে আমাকে জানতে লাগবে ইনভেস্টমেন্ট মানে কি। ইনভেস্টমেন্ট মানে ধর আমার একটা সাইকেল আছে, সাইকেল 1, আমি তার সঙ্গে আরেকটা সাইকেল কিনলাম, তাহলে আমার সম্পত্তি বাড়লো না আরেকটা সাইকেল কেনার ফলে? প্রথমে একটা সাইকেল ছিল, আরেকটা সাইকেল হলো, তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে সম্পত্তি বাড়া, যেটা করার পর সম্পত্তি বাড়বে সেটাকে ইনভেস্টমেন্ট বলে। আর ইনভেস্টমেন্ট মানে আমার সম্পত্তিকে হ্রাস করানো। মানে ধর আমার দুটো সাইকেল 1 সাইকেল 2 ছিল, তো কোনো কিছুর জন্য আমি সাইকেল 2টাকে বিক্রি করে দিলাম। বিক্রি করার ফলে তো আমার টাকা আসলো তো বিক্রি করার ফলে। টাকা আসা মানেই কি, সেটা রিসিপ্টের আওতায় পড়বে। এবার কোন রিসিপ্ট, রেভিনিউ না ক্যাপিটাল, বুঝবো কী করে? সম্পত্তির তো হ্রাস হয়ে গেল, টাকা আসলো ঠিকই, সম্পত্তির কিন্তু হ্রাস হয়ে গেল, ফলে এটা ক্যাপিটাল রিসিপ্টে আসলো। কারণ ক্যাপিটাল রিসিপ্ট মানে লায়াবিলিটি থাকবে এবং আমার সম্পত্তি হ্রাস হতে পারে, রিডিউসেস ইটস অ্যাসেটস, এই কথাটা বলা রয়েছে। নেক্সট হচ্ছে সেলস অফ অ্যাসেটস, এখানেই লিখে দিই, সেলস অফ অ্যাসেটস। সেলস অফ অ্যাসেটস মানে ওই এক অ্যাসেট বিক্রি করা গভর্নমেন্টের। অ্যাসেট কী করে বিক্রি করা যেতে পারে? আমি কিছুক্ষণ আগে বলেছি, যখন রিসিপ্ট পড়াচ্ছিলাম, রিসিপ্টের আওতায় যখন রেভিনিউ রিসিপ্ট পড়াচ্ছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে পিএসইউ, এটার কথা আমি বলেছিলাম। পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, মানে একটা সংস্থা, সেই সংস্থায় একটা বেশিরভাগ অ্যামাউন্ট গভর্নমেন্টের থাকবে, এটা গভর্নমেন্টের, আর বাকিটা থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টরের, বেসরকারি আর সরকারি মিলে যেই সংস্থা তৈরি হয় তাকে পিএসইউ বলে। তার মানে এখানে গভর্নমেন্টের অ্যাসেটস আছে তো পিএসইউ এর মধ্যে। এই অ্যাসেট অনেক সময় অনেকে গভর্নমেন্ট বিক্রি করে, এবং গভর্নমেন্ট যেমন এলআইসির পার্সেন্টেজ নাকি বিক্রি হবে, হ্যান ত্যান, এরকম প্রচুর তো বিক্রি হচ্ছে অ্যাসেটসগুলো। এইভাবে ওএনজিসির অ্যাসেট বিক্রি হচ্ছে। তো এইভাবে গভর্নমেন্ট নিজের অ্যাসেট বিক্রির মাধ্যমেও নিজের ক্যাপিটালটাকে বাড়ার চেষ্টা করে। তাই যেহেতু, এবং অ্যাসেট বিক্রি মানে কি, রিডিউসেস ইটস অ্যাসেট, ওই ক্যাপিটাল রেভিনিউতে আমি ক্যাপিটাল রিসিপ্টে আমি বলেছিলাম। তাই অ্যাসেট যেহেতু বিক্রি হয়ে যাচ্ছে, অ্যাসেট কমে যাচ্ছে, এবং অ্যাসেট কমার ফলে তার ওভারঅল ইনকাম হচ্ছে, কিন্তু তাই এটা ক্যাপিটাল রিসিপ্টের আওতায় পড়ে যাচ্ছে। লাস্ট, লোন। গভর্নমেন্ট লোন করে বিভিন্ন জায়গা থেকে, বিদেশি সংস্থা থেকেও লোন করতে পারে। সেই লোন মানে ওই একই ব্যাপার, পরিশোধ করতে হবে, যেটা বড়োইংসেও ব্যাপার ছিল। লোন করে ইনকাম হচ্ছে তাদের, বাড়ছে, আবার এক সময় সেটাকে পরিশোধও করতে হবে, ফলে সেটা ক্যাপিটালের রিসিপ্টের আওতায় পড়ে যাচ্ছে। এই হলো ফিসকাল পলিসির ইনকাম, মানে হচ্ছে রিসিপ্টের আওতায় দুটো, একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট, কিছুক্ষণ আগে বোঝালাম, আর এখন হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট বুঝিয়ে দিলাম। তো গেল আমাদের রেভিনিউ স্ট্রাকচারটা বুঝে গেলাম, এই রিসিপ্ট স্ট্রাকচারটা বুঝে গেলাম বাজেটের। এবার আমি আসছি এক্সপেন্ডিচার মানে খরচের পার্টটা, ঠিক আছে? তাহলে বাজেটের দুটো ভাগ, একটা হচ্ছে রিসিপ্ট আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার। রিসিপ্টের দুটো ভাগ হয়ে গেল, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হলো ক্যাপিটাল, তাই তো? রিসিপ্ট মানে ইনকাম পার্ট, আর এক্সপেন্ডিচার মানে তো বাংলা খরচ পার্ট বাজেটের হয়। ইনকাম, বাজেটে গভর্নমেন্ট দেখে কোন কোন জায়গা থেকে আমার ইনকাম হবে, কোন কোন জায়গায় আমি
খরচ করব। তো রিসিপ্টের মধ্যে ইনকাম পার্টটার মধ্যে দুটো ছিল, একটা রেভিনিউ রিসিপ্ট, একটা ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্ট মানে যেই জায়গার থেকে আমার ইনকাম করব তার বদলে আমার কিছু ফেরতও দিতে হবে না, সম্পত্তির হ্রাসও করতে হবে না। আর ক্যাপিটাল রিসিপ্ট মানে ইনকাম হবে কিন্তু এক না একটা দিন আমাকে ফেরত দিতেও লাগবে, কখনো কখনো সম্পত্তির হ্রাসও হতে পারে। তাই এই পার্টটা ক্লিয়ার। এবার এক্সপেন্ডিচার পার্টে আসি। এক্সপেন্ডিচার পার্টেও দুটো আছে, দুটো ভাগ আছে। ওখানেও হলো, একটা হলো রেভিনিউ এবং একটা হলো ক্যাপিটাল। ভালো মতো বুঝতে হবে, না হলে কিন্তু গুলিয়ে যাওয়ার একটা চান্স আছে, কারণ দুটোতেই সেম এক্সপেন্ডিচার পার্ট বাজেটের। একটা হলো কি রেভিনিউ, আর একটা কি ক্যাপিটাল। এইটার রেভিনিউ আর এইটার ক্যাপিটাল মানে কি সেটা আমাকে জানতে হবে। সোজা বাংলায় লিখছি, টাকা দিলে সম্পত্তির পরিমাণ কমবে না, সম্পত্তি কমবে না। টাকা দিলে মানে টাকা খরচ করলে, তাহলে সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর ক্যাপিটাল হচ্ছে টাকাও দেব, সম্পত্তিও কমবে। ঠিক আছে, টাকাও দেবো, সম্পত্তিও কমবে। তো আমি ফার্স্টে রেভিনিউ নিয়ে আলোচনা করি, পরে ক্যাপিটাল নিয়ে আলোচনা করছি। কিসের রেভিনিউ? এক্সপেন্ডিচারের। আগেরটা রিসিপ্টের নয় কিন্তু, এক্সপেন্ডিচারের রেভিনিউ মানে রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে কোন কোন ক্ষেত্রে আমার টাকা দেব, সম্পত্তির কোনো পরিবর্তন হবে না? প্রথমে হচ্ছে রেভিনিউর মধ্যে আমি বলতে পারি যে গ্র্যান্টস গিভেন টু দ্য স্টেটস। সবাই লিখতে থাকো, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে। গ্র্যান্টস গিভেন টু দ্য স্টেটস। কেন্দ্র সরকার, এটা কেন্দ্র ধরলাম সেন্ট্রাল, আর রাজ্য সরকার স্টেট। রাজ্য সরকারকে বিভিন্ন খাতে গ্র্যান্ট দেয়। যেমন ধরো একটা হসপিটাল বানাতে হবে, তো গ্র্যান্ট দিল যে আমি তোমাকে 500 কোটি টাকা গ্র্যান্ট দিলাম, তুমি হসপিটাল বানাও, এই জায়গাটা একটা সুপার স্পেশালিটি হসপিটাল বানাও। তো এই যে গ্র্যান্টটা দিল কাকে? স্টেট গভর্নমেন্টকে। টাকাটা তো গভর্নমেন্ট পেলো, তাই তো? কিন্তু গভর্নমেন্ট টাকা পাওয়ার পর এর তো টাকা খরচ হলো, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা তো খরচ হলো 500 কোটি টাকাটা। এই 500 কোটি টাকা যে সেন্ট্রাল গভর্নমেন্টের খরচ হলো, তাহলে এটা এক্সপেন্ডিচার, একটা খরচ হয়েছে। এবার খরচ হওয়ার পরে সম্পত্তির পরিমাণ কি বাড়লো গভর্নমেন্টের? জাস্ট একটা তৈরি হলো, গভর্নমেন্টের সম্পত্তির পরিমাণ বাড়লো না। অ্যাজ ওয়েল অ্যাজ আমি একটু ঘুরিয়ে ভাবি, স্টেট টাকাটা পেলো ঠিকই, স্টেটের ওখানে টাকাটা কিন্তু কোনো ইউটিলাইজ, স্টেট কিন্তু টাকাটা জমিয়ে রাখতে পারলো না, স্টেটকেও খরচ করে দিতে হলো একটা হসপিটাল বানানোর জন্য, ফলে স্টেটেরও সম্পত্তির পরিমাণ বাড়লো না। তাহলে এটা আমি বলতে পারি এই এমন একটা খরচ যেই খরচে টাকা দিচ্ছি কিন্তু সম্পত্তির পরিমাণ বাড়ছি না। এটার একটা উদাহরণ হতেই পারে গ্র্যান্টস গিভেন টু দ্য স্টেটস। বাই হুম? সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট, লেখো ইন্টারেস্ট পেমেন্ট ডান বাই গভর্নমেন্ট। ইন্টারেস্ট পেমেন্ট ডান বাই জিওভিটি। গভর্নমেন্ট কোনো জায়গা থেকে টাকা ধার নিয়েছে, সেটাকে শোধ করতে হবে উইথ ইন্টারেস্ট, তাই না? ধর 5,000 কোটি টাকা গভর্নমেন্ট রাশিয়া থেকে ধার করেছে, তো সেটা ইন্টারেস্ট দিয়ে ফেরত দিতে লাগবে, 5% ইন্টারেস্ট ধরা গেল, ফেরত দিতে হলো। তো ইন্টারেস্ট পেমেন্ট দিতে হচ্ছে, মানে খরচ করতেই হচ্ছে, তাহলে এটা পড়ে যাচ্ছে। কিন্তু এই খরচের ফলে সম্পত্তি কিন্তু কমছে না, চেঞ্জ হচ্ছে না সম্পত্তির, ফলে এটা একটা বলা যেতে পারে রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, নেক্সট ডিফেন্স। ডিফেন্স আমাদের প্রতিরক্ষা বাবদ বাজেটে সবচেয়ে বেশি টাকা খরচ হয়, কিন্তু এতে কোনো সম্পত্তির পরিমাণ কমে না, চেঞ্জ হয় না কিছু, তাই না? তো প্রতিরক্ষার খাতে আমি দিয়ে দিচ্ছি, তাহলে এই ডিফেন্সটা একটা বলা যেতে পারে কি রেভিনিউ এক্সপেন্ডিচার। নেক্সট স্যালারি, এই যে মায়নাপত্র দেওয়া হয় বিভিন্ন এমপ্লয়ীদের, গভর্নমেন্টের এমপ্লয়ীদের, এই স্যালারি হোক বা পেনশনও হতে পারে, সেটা সেই ক্ষেত্রেও কিন্তু সম্পত্তির পরিমাণ বাড়ছে না, কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার এক্সপেন্ডিচার হচ্ছে, খরচ হচ্ছে, ফলে এটা রেভিনিউয়ের আওতায় পড়ে যাবে। ঠিক আছে, লাস্ট হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি।
প্রাকৃতিক যে দুর্যোগ হচ্ছে, এই ন্যাচারাল ক্যালামিটির জন্য কি হলো, আমাদের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, উল্টো সম্পত্তির পরিমাণ কমছে না, কিছুই হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, প্রাকৃতিক সম্পদ কমে যেতে পারে, সেটা আলাদা কথা। কেমন? তাহলে রেভিনিউ পার্টটা হয়ে গেল। এবার আমি আসি ক্যাপিটাল। কিসের ক্যাপিটাল? ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কি? টাকা দিলে সম্পত্তি বাড়বে না, কমবে। না, বাড়বে। আমি এটা ভুল লিখে দিয়ে ফেলেছি, সরি। টাকা দেবো, সম্পত্তি বাড়বে। আর এটা হলো টাকা দিলে সম্পত্তি কমবেও না, বাড়বেও না, কিছুই হবে না, মানে চেঞ্জ হবে না। কনস্ট্যান্ট। আর এটা টাকা দেবো, সম্পত্তি বাড়বে। ঠিক আছে, আমি এই সাইডে আলাদা করে লিখে দিচ্ছি, আমি ক্যাপিটালটা নিয়ে আলাদা করে করছি, যাতে আমার এখানে স্পেস পাই। ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বাংলায় লিখি, টাকা দেব, সম্পত্তিও বাড়বে। টাকা দেব, সম্পত্তিও বাড়বে। মানে সম্পত্তি বাড়া মানে কি? লিখতে পারি, গভর্নমেন্ট ক্রিয়েটস অ্যাসেটস, তাই তো? অ্যাসেট তৈরি করছে গভর্নমেন্ট খরচের মাধ্যমে। তাহলে এটার কি কি পসিবিলিটি থাকতে পারে? আমি প্রথম পসিবিলিটি রাখছি হচ্ছে নাম্বার 1, ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে কোনো একটা পরিষেবা জ্ঞাপন করার জন্য আমাদের মিনিমাম যে ফ্যাসিলিটিগুলো দিতে লাগবে, সেটাকে ইনফ্রাস্ট্রাকচার বলে। পরিষেবা মানে ধরলাম, ধরা যাক একটা স্কুল বানাতে হবে। তো একটা স্কুল বানাতে গেলে কী কী লাগবে? প্রথমে একটা জায়গা লাগবে, একটা বিল্ডিং লাগবে, আর কী কী লাগবে? একটা ব্ল্যাকবোর্ড লাগবে, টিচার্স লাগবে, এগুলো তো ইনফ্রাস্ট্রাকচারের আওতায় পড়ছে, স্টুডেন্টস লাগবে। তো ইনফ্রাস্ট্রাকচার আমি যদি উন্নত করি কোনো একটা জায়গার ইনফ্রাস্ট্রাকচার, সেখান থেকে আমি প্রোডাকশনও বেশি পাবো, ফলে আমার সম্পত্তিও বাড়বে। কিন্তু আমি খরচ করছি, কিন্তু তার উপর বিনিয়োগ করছি, টাকাটাও বাড়ছে। তো এটা তাই টাকা দেবো, সম্পত্তিও বাড়বে, তাই এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের আওতায় পড়ে যাবে। কোনটা? ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হচ্ছে, কেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে? সোজা কথা, শিল্পে বিনিয়োগ করলে পরে যত শিল্প হবে তত প্রোডাক্টিভিটি বাড়বে, তাই না? প্রোডাক্টিভিটি বাড়লে কী হবে? আমাদের সম্পত্তি বাড়বে। এটা খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কারণ আমি একটু আগে বলেছিলাম যে 3 ধরনের সেক্টর আছে। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। তো প্রাইমারি সেক্টরে হচ্ছে কি থাকে? একটা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। প্রাইমারিতে হচ্ছে কৃষি, সেকেন্ডারিতে কি? শিল্প, আর টার্সিয়ারিতে কি থাকে? সার্ভিস, যেখান থেকে পরিষেবা দেওয়া হয়। তো আমাদের দেশটা বলেছিলাম একটা ডেভেলপিং কান্ট্রি। তো ডেভেলপিং যেহেতু কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রির জন্য কৃষির থেকে বেশি বিনিয়োগ আমাদের শিল্পতে বেশি করতে হবে, আর সার্ভিসে। তো শিল্পে যদি আমি বেশি বিনিয়োগ করি তাহলে ডেভেলপিং হবে, না হলে তো আন্ডার ডেভেলপড হয়ে থাকবে কান্ট্রিটা। তো ডেভেলপিং যেহেতু হচ্ছে, আমাকে এখানে বেশি বিনিয়োগ করতেই হবে। তাই এটা, এই যে বিনিয়োগ করছি, কারণ বিনিয়োগ করলে আমি পরে একটা ফল পাবো যেটা আমার সম্পত্তি বাড়াবে, তাই এটাই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের আওতায় পড়ে যাচ্ছে। আর লাস্ট এখানে লোন গিভেন বাই গভর্নমেন্ট। লোন গিভেন বাই গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট বিভিন্ন সংস্থাকে, সেটা প্রাইভেটও হতে পারে বা স্টেট গভর্নমেন্ট হতে পারে, লোন গিভেন বাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট লোন দেয় বিভিন্ন সংস্থাকে, তো লোন দিলে আবার তো পার্সেন্টেজও সে পাবে। লোন দেওয়া মানে কি হচ্ছে? গভর্নমেন্ট নিজের থেকে টাকা খরচ করছে, তাই এটা এক্সপেন্ডিচারের আওতায় পড়ছে, তাই তো? এবার লোনটা তো সে ব্যাকও পাচ্ছে উইথ ইন্টারেস্ট। এই ব্যাক পাওয়ার জন্য সেটা হচ্ছে ক্যাপিটালি, কারণ সম্পত্তিও বাড়ছে, তাই এটা ক্যাপিটাল। বাস হয়ে গেল। তাহলে হলো সোজা কথা হয়ে গেল কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে গেল। আগে একটু আগে করে দিলাম হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাহলে এক্সপেন্ডিচার পার্টটা আমার হয়ে গেল, খরচও হয়ে গেল, ইনকামের ব্যাপারগুলো বুঝিয়ে দিলাম। এইবার যেটা আসবে সেটা হচ্ছে নাম ফিসকাল ডেফিসিট। ডেফিসিট মানে কি?
ঘাটতি। ঘাটতি কিসের ঘাটতি? ফিসকাল ঘাটতি, মানে বাজেটের ঘাটতি। ফিসকাল মানেই বাজেট, বাজেটের ঘাটতি। তো বাজেটের ঘাটতি মানে বাজেট অ্যাকচুয়ালি কি? ইনকাম আর এক্সপেন্ডিচার, আয় ব্যয়। যখন ব্যয়টা বেশি হবে আয়ের থেকে, মানে খরচ বেশি হয়ে গেছে, তখন সেটাকে বলবে ফিসকাল ডেফিসিট। ঠিক আছে? তার মানে এক্সপেন্ডিচার ইজ গ্রেটার দ্যান ইনকাম, এক্সপেন্ডিচার ইনকামের থেকে বেশি, তখন সেটা ডেফিসিট। এবার সেটা যদি বাজেটে হয় তাহলে ফিসকাল ডেফিসিট। ঠিক আছে? ব্যাপারটা সোজা খুব, ফিসকাল ডেফিসিট ব্যাপারটা। এইবার ফিসকাল ডেফিসিট কেন হয়? একদম সোজা প্রশ্ন করে দিতে পারে কোনো একজন এক্সামিনার, ইন্টারভিউতে যাওয়া হয়েছে, সেখানে বলতেই পারে যে ফিসকাল ডেফিসিটটা কেন হয়। কোনো আইডিয়া ফিসকাল ডেফিসিট কেন হয়? কেন ফিসকাল ডেফিসিট? ফার্স্ট জিজ্ঞেস করলে ফিসকাল ডেফিসিট মানে কি তোমাদের? তো তোমরা বললে যে স্যার ফিসকাল ডেফিসিট মানে এমন একটা ডেফিসিট যেটা বাজেটে হয়, সেখানে বাজেটের যে এক্সপেন্ডিচার পার্টটা রিসিভ পার্টের থেকে বেশি, মানে ইনকাম পার্টের থেকে বেশি, মানে ব্যয়টা আয়ের থেকে বেশি হয়, সেটাকেই বলে ফিসকাল ডেফিসিট। তখন স্যার বলে যদি জিজ্ঞেস করে এটা কেন হয়, ইন্ডিয়াতে কেন বেশি, সব ইন্ডিয়াতে সবসময় ফিসকাল ডেফিসিট হয়, প্রতিটা বাজেটে ফিসকাল ডেফিসিট হয়, কেন হয়? এটা প্রশ্ন। কারণটা হলো ইন্ডিয়া একটা ডেভেলপিং কান্ট্রি। ভালো মতো বোঝো সবাই, ডেভেলপিং কান্ট্রিতে খরচ বেশি হবে, কারণ আমাদের ডেভেলপ করতে হবে, তো খরচটা বেশি করতেই হবে, তাই আয়ের থেকে ব্যয়টা একটু বেশি হয়, তাই না? কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হলে কি হবে? আমাদের কোষাগারে টান পড়বে। ব্যয়টাই যখন বেশি হচ্ছে, জমছে না তো কিছু টাকা না আমাদের, তাহলে ফিসকাল ডেফিসিট হয়। বেশি হওয়া ভালো না, অল্প। তাহলে আমাকে এই যে ধর দেখা গেল 10 টাকা খরচ হয়েছে, 5 টাকা আয় হয়েছে, তাহলে ফিসকাল ডেফিসিট কত? 5 টাকা। 10 মাইনাস 5, 5, তাই তো? কোনো একটা বাজেটে আমাকে যতটা সম্ভব এই 5 টাকাটাকে 8 টাকা করতে হবে, যাতে ডেফিসিটটা কম থাকে আবার, তাই না? ডেফিসিট থাক, ডেফিসিট না হলে আমার উন্নতি হবে না, কিন্তু আয়টাও যেন বাড়ে আমার, যাতে ডেফিসিটের পরিমাণটা কমে যায়। এই ব্যবস্থা একটা গভর্নমেন্টকে করতে হবে। কি করে করা যায় সেটা আমি এখন বলবো। তাহলে ফিসকাল ডেফিসিট মোটামুটি বোঝা গেছে। ফিসকাল ডেফিসিট মানে বাজেটের ইনকাম পার্ট থাকে আর ব্যয়ের পার্ট থাকে একটা। ব্যয় যদি আয়ের থেকে বেশি হয় কোনো একটা বাজেটে, সেটাকে ফিসকাল ডেফিসিট বলে। তো আমাদের ফিসকাল ডেফিসিট কেন হয়? কারণ ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি, তার জন্য আমাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের এক্সপেন্ডিচার বেশি রাখতে হবে। এক্সপেন্ডিচার বেশি রাখছি বলেই আমার ফিসকাল ডেফিসিটটা হয়ে যাচ্ছে। এবার আমাদের যতটা সম্ভব উদ্দেশ্য হবে আমাদের, মানে নির্মলা সীতারামনের, যাতে আমাদের এই ডেফিসিটটা কম হয়ে আসে, বেশি না, কম হয় যেন। তো কমের জন্য আমাকে তো এক্সপেন্ডিচার কমালে চলবে না, খরচ যদি কমাই তাহলে তো ডেভেলপিং থাকবে না। তাহলে আমাকে ইনকামটা বাড়াতে লাগবে। ইনকামটা কীভাবে বাড়ানো যায় বা কীভাবে বাড়াতে হবে, ঠিক আছে? এটা এখন আমাদের আলোচ্য বিষয়, এবং এটাই আজকের পার্ট 1-এর এই ফিসকাল ক্লাসের শেষ টপিক, যে আমি ইনকাম কীভাবে বাড়াবো। আচ্ছা, আবার লিখছি বাজেট। বাজেট মানে কি? একটা ইনকাম পোর্শন, যেটাকে আমি বলেছি রিসিপ্ট, আর একটা এক্সপেন্ডিচার, তাই তো? তাহলে ইনকাম বাড়াবো মানে এইটা বাড়াবো, এই পোর্শনটা, তাহলে এটা নিয়ে ভেবে লাভই নেই আমার, তাহলে এটা আমি মুছেই দিই, দরকারই নেই ভাবার আমার শুধু রিসিপ্ট পার্টটা নিয়ে ভাবতে হবে, তাই না? রিসিপ্টের আবার দুটো পার্ট আছে। একটা হলো রেভিনিউ, তাই তো? আরেকটা হচ্ছে এক্সপেন্ডিচার, সরি ক্যাপিটাল, আমারই ভুলিয়ে গেল, ক্যাপিটাল। রেভিনিউ মানে বাবা, ক্যাপিটাল মানে বন্ধু। মানে ক্যাপিটালে মানে আমার ইনকাম হবে, কিন্তু আমাকে সেই ইনকামটা আবার ফেরত দিতে লাগবে, কখনো কখনো অ্যাসেট বিক্রি করেও ফেরত দিতে লাগবে, অ্যাসেট কমিয়েও ফেরত দিতে লাগবে।
ফলে এই পোর্শন আমি কেন দেখবো? আমার ইনকাম হচ্ছে ঠিকই, কিন্তু অ্যাসেটও তো বিক্রি করতে হচ্ছে বা ফেরতও দিতে হবে, ফলে আমি এই পোর্শনটা দেখবই না। আমাকে বাড়াতে যদি হয় ইনকাম, শুধু এই পোর্শনের উপর জোর দিতে লাগবে, রেভিনিউর উপর, তাই তো? রেভিনিউ কী কী জিনিস দিয়ে বাড়ে? নাম্বার 1 লিখেছিলাম ট্যাক্স, নাম্বার 2 লিখেছিলাম কি? পেনাল্টিস, নাম্বার 3 ডিভিডেন্ড অফ ডিভিডেন্ড ফ্রম বা অফ পিএসইউ। ঠিক আছে, এই 3টা লিখেছিলাম মোটামুটি। তার মানে আমাকে যদি ইনকাম বাড়াতে হয় এই 3টার মধ্যে জোর দিতে লাগবে। আচ্ছা, ট্যাক্সে কি জোর দেবো? দেখি ট্যাক্সে কি জোর দেওয়া উচিত কি উচিত না। একটা পেন তৈরি হবে, ঠিক আছে, বাজারে। পেন তৈরি হতে পেনটার যে প্লাস্টিক দিয়ে তৈরি, কালি লাগছে, সব মিলে যেই খরচটা, সেটা কস্ট প্রাইস বা মার্কেট প্রাইস, এটা ধরলাম 5 টাকা, ঠিক আছে। পেনটার ওপর ট্যাক্স 5 টাকা, আর ট্যাক্স মানে যেটা জিএসটি, ঠিক আছে, এখন জিএসটি হয়, ইনডিরেক্ট ট্যাক্স, ঠিক আছে। আর পেনটার ওপর ধরলাম সাবসিডি দেওয়া হয়েছে, গভর্নমেন্টের সাবসিডি দিয়েছে 2 টাকা, কম ছাড় দিয়েছে একটা, তাহলে পেনটার দাম কত হলো? 8 টাকা, তাই না? 5 5 10 - 2 8 টাকা, এটা সাবসিডি। গভর্নমেন্ট এই পেনের যে দাম, টোটাল পেনের দাম 8 টাকা, এই টোটাল পেনের দামটাকে গভর্নমেন্ট কিভাবে বাড়াতে পারে? কি কি প্রসিডিওর আছে? কস্ট প্রাইস তো কোনোদিন বাড়বে না, পেনটা বানাতে তো 5 টাকাই লাগছে, এটা বাড়বে কি করে? এটা তো 5 থাকবে। ট্যাক্স যদি 5 থেকে করে 9 টাকা, আর সাবসিডি তো বাড়ালে চলবে না, কারণ সাবসিডি গভর্নমেন্ট বেশি যদি ছাড় দিয়ে দেয়, তাহলে গভর্নমেন্টের ইনকাম কীভাবে হবে? ফলে সাবসিডি পোর্শনটা যা আছে তাই থাকবে। তাহলে 5 আর 9 14, 14 থেকে 2 গেলে কত হয়? 12। তাহলে আগে পেনটার দাম ছিল 8 টাকা, এখন হয়ে গেছে 12 টাকা, তাই তো? তো পেনের দাম যদি 8 টাকার থেকে 12 টাকা হয়, তাহলে কি প্রবলেমটা হবে? প্রবলেমটা হবে পেনটার দামই বেড়ে গেল, একটু বেশি দাম, 4 টাকা বেড়ে গেছে পেনের দাম, এবং 4 টাকাটা বেড়ে গেছে এই ট্যাক্সের জন্য। আগে ছিল 5 টাকা, এখন হয়ে গেছে 9 টাকা। ফলে কি হলো? পেনের দাম বেড়ে যাওয়া মানে, আমি এটা পেন দিয়ে বোঝাচ্ছি, ভেবে নাও এটা ভারতের সমস্ত প্রোডাক্ট, চাল থেকে ডাল থেকে সব কিছুর দাম বেড়ে গেছে। তাহলে কী হবে? মুদ্রাস্ফীতি হয়ে যাবে, ইনফ্লেশন হবে। ইনফ্লেশন নিয়ে আলাদা করে একটা ক্লাস দেবো। ইনফ্লেশন বেড়ে যাওয়া মানে কি? বিরাট চাপ হয়ে যাবে, দেশের সব কিছুর দাম বেড়ে গেছে, তাই না? মানুষের হাতে বেশি টাকা চলে এসছে, খুব প্রবলেম হয়ে যাবে তখন। ফলে এই প্রসিডিওরে ট্যাক্স বাড়ানো যাবে না। ট্যাক্সের উপর আলাদা একটা ক্লাস আছে, আপনারা দেখে নেবেন, এইখানে এই চ্যানেলেই পেয়ে যাবেন। আমি একটা লাফার্স কার্ভ লিখেছিলাম ট্যাক্সের মধ্যে, ট্যাক্স যে ক্লাসটার মধ্যে। ওই লাফার্স কার্ভে বলা হয়েছিল, লাফার্স কার্ভে, যে একটা নির্দিষ্ট পয়েন্টের পর কখনো ট্যাক্স বাড়ানো উচিত না, তাই ট্যাক্সটা বাড়ানো যাবে না। তাহলে এদিক থেকে প্রমাণ। তাহলে দুটো প্রসিডিওর আছে। কি প্রসিডিওর? নাম্বার 1 প্রসিডিওর, আমি পেনটার দাম 8 টাকাই রাখলাম, এগুলো রাখলাম না, ঠিক আছে, কিন্তু যেখানে 10টা পেন তৈরি হতো, আমি 20টা পেন বানানো শুরু করে দিলাম। ফলে 8 টাকা দিয়ে 10টা পেনের দাম ছিল 80 টাকা, 8 টাকা দিয়ে 20টা পেনের দাম হয়ে গেল 160 টাকা। ইনকাম হয়ে গেল না গভর্নমেন্টের? তাহলে প্রোডাকশন বাড়াতে লাগবে আমাকে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ফিসকাল ডেফিসিট কমানোর জন্য আমাকে প্রোডাকশনটাকে বাড়াতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া বোঝা গেল, ট্যাক্স বাড়ানো যাবে না, ওভারঅল প্রোডাকশনটা বাড়াতে হবে। নেক্সট যেটা, এবার প্রোডাকশন যে বাড়াতে হবে, এটা আরও ক্লিয়ার হয়ে যাবে যখন আমি জিডিপি পড়াবো। জিডিপিটা আজকে আর বলছি না, তখন বোঝানো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নেক্সট যেটা, সেটা হলো পেনাল্টি। পেনাল্টি মানে ধরা যাক কেউ একজন হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, তো হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য তাকে 500 টাকা পেনাল্টি করা হয়েছে। এইবার গভর্নমেন্ট বেশি ইনকাম করার জন্য 500-র বদলে বললো 5000 টাকা পেনাল্টি, জাস্ট হেলমেট পরেরই জন্য। ছেলেটা কী বলবে? পুলিশকে বলবে, নিন আপনার হেলমেট আপনি রাখুন, আমার হেলমেট আপনি রাখুন, আমার বাইক চালা দরকার নেই, আমি নিজে রিক্সা চালিয়ে যাব, ঠিক আছে, বা রিক্সা করে যাবো, দরকার নেই আমার। তাই এইটা করা যাবে না কখনো, পেনাল্টি এত বাড়ানো যাবে না, তাই পেনাল্টিও করা যাবে না। আরেকটা আছে ডিভিডেন্ড ফ্রম পিএসইউ। ডিভিডেন্ড ফ্রম পিএসইউ মানে গভর্নমেন্ট তার সঙ্গে একটা বেসরকারি সংস্থা মিলে একটা পিএসইউ তৈরি হয়, বলেছি একটু আগে, সেইখানে গভর্নমেন্টের শেয়ারগুলো বিক্রি করে, যেটা এবার মোদী সরকার অনেক কিছুতে করছে। এই শেয়ার বিক্রি করার মাধ্যমে
বাড়ানো যায়। তো আমার দুটো চান্স হচ্ছে, একটা প্রোডাকশন বাড়াবো, আরেকটা হচ্ছে শেয়ার বাড়াবো। ঠিক আছে, এইবার যখন প্রোডাকশন কমতে থাকে, প্রোডাকশন কীভাবে কমতে থাকে, এই যে এখন যেমন কোভিড পরিস্থিতি, প্রোডাকশন এমনি কম হচ্ছে, অফিসের লোকে কম যাচ্ছে, সব কিছু প্রোডাকশনটা কমে গেছে। ফলে আমাকে এই দিকে তখন নজর দিতে হবে, কিছু করার নেই, প্রোডাকশন তো কমা, প্রোডাকশন বাড়ানোর জন্য তাহলে লোককে মারবে নাকি কোভিডে গিয়ে? ফলে আমাকে এই ডিভিডেন্ড ফ্রম পিএসইউ থেকে জোর দিতে লাগবে। তাহলে মোটামুটি বোঝা গেল যে ফিসকাল ডেফিসিট মানে আমার আয় ব্যয়ের মধ্যে ব্যয়টা বেশি হবে। ব্যয় বেশি হতে গেলে আমাকে তো ব্যয় কমালে চলবে না, কারণ ব্যয় যদি কমাই দেশের উন্নতি কমে যাবে। কারণ আমি যদি দেশের প্রতি ব্যয়ই না করি, দেশটা ডেভেলপড হবে না, তো আন্ডার ডেভেলপড হয়ে যাবে। ফলে আমাকে আয়টাকে বাড়াতে লাগবে। আয়ের দুটো পার্ট আছে, একটা রিসিপ্ট আর একটা ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হচ্ছে যেখানে আমার লাইবিলিটি থাকছে, উল্টো আমাকে অ্যাসেটটাও দিতে হচ্ছে, মানে বন্ধু। তাহলে আমি ওই যেখানে যাবো না, কারণ আমাকে তো উল্টো আমার টাকা দিতে হচ্ছে। তাহলে শুধু একটা নিখাত একটা সাদা রঙের একটা রিসিপ্ট, যেখানে আমার শুধু টাকা ইনকাম হবে, সেই টাকার থেকে আমি পাবো রিসিপ্ট। রিসিপ্টের মধ্যে যে রেভিনিউ রিসিপ্ট আছে, রেভিনিউ ব্যাপারটা আছে, ক্যাপিটালটা বাদ দিয়ে দেবো। রেভিনিউর মধ্যে তিনটা পার্ট আছে, কোন কোন জায়গা থেকে আমি টাকা বাড়াতে পারি। একটা হচ্ছে ট্যাক্স, পেনাল্টিজ, আর একটা ডিভিডেন্ড ফ্রম পিএসইউ। ট্যাক্স বাড়ানো যাবে না, মুদ্রাস্ফীতি হয়ে যাবে, তাহলে ট্যাক্সটা হচ্ছে কাটা। পেনাল্টিজ দেওয়া যাবে না, লোকে পারবে না নিতে। ডিভিডেন্ড ফ্রম পিএসইউ এটা করতে পারে এক, আর একটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রোডাকশন, দেশের প্রোডাকশন বাড়াও। তো আজকে এই অবধি থাকলো ক্লাসটা। আমি ফিসকাল নিয়ে এবং বাজেটিং নিয়ে আরেকটা পার্ট দেবো, এবং চেষ্টা করবো নেক্সট পার্টে গিয়ে সব কিছু শেষ করার। তো সবাই খুব ভালো থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর একটা কথা, যেখানে যেখানে বুঝতে পারবেন না কমেন্টে লিখুন, এই লাইনটা বুঝতে পারিনি বা এই টপিকটার উপর আরেকবার বলুন, আমি সেগুলোকে নিয়ে আলাদা একদিন ক্লাস দেবো আবার। ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সেফ থাকুন।